কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রায় 2 সপ্তাহ ধরে দেশ অনেকটা থমকে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে কারফিউ। যদিও অফিস, আদালত ও ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখতে দিনের বেশিরভাগ সময়ই কারফিউ শিথিল থাকছে। এদিকে এই পরিস্থিতিতে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, আটকে গেছে স্কুল কলেজ থেকে শুরু করে সকল নিয়োগ পরীক্ষাও। একই সাথে পেনশন ইস্যুতে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা রয়েছেন কর্মবিরতিতে। সব মিলিয়ে কবে নাগাদ পাঠদান শুরু হবে তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। এদিকে আন্দোলনের নামে যারা আগুন সন্ত্রাস চালিয়েছে সেই দুর্বৃত্তদের ধরতে চলছে নানা অভিযান, জানিয়ে কিছুটা শঙ্কিত সাধারণ মানুষ। সব মিলিয়ে দেশের নাগরিকরা কেমন আছেন, কতটা নিরাপদে আছেন, দর্শক, এ নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি নাগরিক নিরাপত্তা। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মিসবাহ কামাল, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতা অধ্যাপক ডক্টর আ.জ.মা শফিউল আলম ভূঁইয়া এবং আছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। স্যার, আপনাদের সকলকে স্বাগত আমাদের আয়োজনে। আমরা একটু শুরুতে যেতে পারি জোহাবে আপনার কাছে। আপনি জানেন যে এই যে একটি সংকট চলছে, কোটা সংস্কার আন্দোলনের নামে যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ছাত্ররা রাস্তায় নামলো, এরপরে আমরা দেখেছি সেটি নানানভাবে গড়িয়েছে, সেটি এখন একটি পরিস্থিতি তৈরি করেছে দেশের, কিন্তু সেটি আমরা খারাপই বলবো। আপনার কাছে জানতে চাই, যেভাবে এটি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য পাওয়ার কথা ছিল, কিংবা তারা যে এত মানুষ রাস্তায় নেমে আসলো, আপনি তো পুলিশের সঙ্গেও তথ্য প্রযুক্তিতে নিয়ে কাজ করেন, আমরা জানি, রাষ্ট্রের বিভিন্ন সংস্থার সঙ্গে করেন, কতটুকু তথ্য পেয়েছিল তারা, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমত, আমরা একটি শব্দ প্রায় ব্যবহার করি প্রযুক্তিতে, একটা হচ্ছে ইকিউ আর একটা হচ্ছে আইকিউ। তো ইমোশনাল ইন্টেলিজেন্সটা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে বিগ ডেটাতে চলে গিয়েছে। অর্থাৎ রাষ্ট্রের জনগণ স্মার্টফোন দিয়ে তারা কি লিখছে, কি চ্যাট করছে এবং কি স্ট্যাটাস আপ করছে, উন্নত বিশ্বে তারা কিন্তু ইন্টারসেপ্ট করে এবং খুব ব্যাকরণগত আইনি প্রক্রিয়ায় করে, যার কারণে তারা এই ডেটাটা আসলে অ্যাকচুয়ালি অ্যানালিটিক করে তারা জিও লোকেশন সহ সব কিছু নির্ণয় করতে পারে এবং কী নিয়ে তারা ফুঁসছে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং মেশিন লার্নিং কিন্তু সহজে একটা ইন্ডিকেশন দেয়। দুঃখজনক হলো সত্যি, বাংলাদেশে প্রযুক্তির অনেক প্রসার ঘটেছে, কিন্তু এই প্রযুক্তিগত যে অপরাধ বা যেটাকে আমরা বলতে চাইছি এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমরা বলতে পারি ইলেকট্রনিক মেন্টাল হেলথ এবং ফেক নিউজের যে ব্যাপক প্রসারতা প্রযুক্তির ঘাড়ে উঠে চারপাশে যে সম্প্রসারিত হয়েছে, সে জায়গাগুলোতে আসলে অ্যাড্রেস করতে গেলে পরে আমাদের যে অ্যানালিটিক যে টুলসটা দরকার এখনও পর্যন্ত সেটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয়নি বিধায় অনেক ক্ষেত্রে অনেকে বলছে যে গোয়েন্দা ব্যর্থতা। এখন গোয়েন্দা ব্যর্থতা আমি কোন ক্ষেত্রে বলবো, দুভাবে দেখা যায়। একটা হচ্ছে মাঠ পর্যায়ে গোয়েন্দা বৃত্তি, আর একটা হচ্ছে সাইবার স্পেসে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে গোয়েন্দা বৃত্তি। বাংলাদেশে অনেকগুলো বিশেষায়িত ইউনিট হয়েছে, যদিও সে বিশেষায়িত ইউনিটগুলোতে সাইবার সার্ভেলেন্স বা ওপেন সোর্স ইন্টেলিজেন্সিটা আসলে প্রপারলি গেটওয়েতে ইন্টিগ্রেটেড করে আমরা যাতে আগে থেকে বুঝতে পারি যে মানুষজন ফুঁসছে অনলাইনে বা অর্গানাইজড হচ্ছে এবং তার ভৌগোলিক অবস্থান নির্ণয় সাপেক্ষে যে রিদমিক অ্যাপ্রোচটা ছিল সেখানে একটু অ্যাবসেন্স ঘটেছে বটে। তারপরও আমরা দেখছি যে পরবর্তীতে এটা নিয়ন্ত্রণে কিছুটা হলেও এসেছে। তবে যে বিষয়টা হলো যে ইন্টারনেট স্থূলতা কিংবা এই যে ইন্টারনেটে বন্ধ হয়ে গেল কিংবা আমাদের সামাজিক মাধ্যমের যে রেস্ট্রিকশন, সেটাতে কিন্তু গুজব আরও বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা যে বেড়েছে। বন্ধ থাকলে জি অবশ্যই এটা বন্ধ থাকলে গুজবটা আপনার বাড়বে। এটা আমার কথা নয় ব্যক্তিগত, এটা অনেক রিসার্চে এসেছে ইউরোপিয়ানে, যে আপনার অনেকগুলো কেনিয়া বলেন কিংবা মিয়ানমার বলেন, ইরান বলেন, কাশ্মীর বলেন, বিভিন্ন ইস্যুতে যখন ইন্টারনেট বা সামাজিক মাধ্যম বন্ধ হয়ে যায় তখন কিন্তু গুজব একটি নতুন আকৃতিতে নতুন মোড়ে কনভেনশনাল মিডিয়ার বাইরেও অন্য কোনো মিডিয়াতে কিন্তু তারা ছড়িয়ে পড়ে এবং চাপা উত্তেজনাটা তৈরি হয়। তো সেই বিষয়গুলো আসলে আমাদের পরবর্তীতে হয়তো এই অভিজ্ঞতার মাধ্যমে পরবর্তী হয়তো প্রস্তুতি গ্রহণ হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার সাথে ফিরবো। একটু যেতে চাই শফিউল আলম ভূঁইয়া স্যার আপনার কাছে। স্যার, আপনারা শুরুতে আন্দোলন শুরু করেছিলেন আপনাদের দাবি দেওয়া নিয়ে, একটি পেনশন ইস্যু রয়েছে আপনাদের, এবং সেই দাবিটাকে কেন্দ্র করে কিন্তু দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ক্লাস
পরীক্ষা বন্ধ হয়ে গেল, আপনারা কর্মবিরতিতে চলে গেলেন এবং এরপরে ছাত্ররা তাদের দাবি দেওয়া নিয়ে মাঠে নামলো। যদি আমরা বলি ক্লাস পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের বন্ধ আপনাদের মাধ্যমে হয়েছে, সেটি নিয়ে আজকে আপনারা একটি রুদ্ধদ্বার বৈঠক ছিল, শিক্ষামন্ত্রী মূলত আয়োজন আপনাদের ডেকেছিলেন, করেছিলেন। মানে কি আলোর মুখ দেখা যাচ্ছে কিনা? আপনারা ক্লাসে না ফিরলে ছাত্ররা তাদের ফেরার কোনো প্ল্যাটফর্ম বা প্রেক্ষাপট তৈরি হবে না? না, ধন্যবাদ আপনাকে। আপনি আংশিক বলেছেন যে আমাদের পেনশনের একটা দাবি ছিল। আসলে আমরা 3টা দাবিতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনের মাঠে রয়েছি 4 মাস ধরে। তো সেই দাবিগুলোর একটা দাবি হচ্ছে যে নতুন যে সর্বজনীন পেনশন স্কিম করা হয়েছে, প্রত্যয় স্কিম, সেই প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অব্যাহতি দেওয়ার জন্যে এটা আমাদের একটা দাবি ছিল। আরেকটা দাবি হচ্ছে 2015 সালে যে কমিটমেন্ট করা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সুপার গ্রেডে অন্তর্ভুক্ত করা, এটা ছিল আমাদের দ্বিতীয় দাবি। তৃতীয় দাবিটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটা স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করা। তো এই 3টা দাবিতে আমরা ক্লাস পরীক্ষা থেকে বিরত থেকেছি, আন্দোলনে থেকেছি। তো আপনি জানেন হয়তো যে আমরা সবসময় কিন্তু বলে এসেছি যে আমরা সরকারের সাথে আলোচনার মধ্য দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করতে চাই, এবং সেই আলোচনাটা কিন্তু বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে। আজকে আমরা যে মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা প্রতিমন্ত্রী সহ যাদের সাথে আজকে আমরা আলাপ করেছি, সেই আলাপটা কিন্তু একটা 3য় পর্যায়ের আলাপ। এর আগে আমরা 2টি পর্যায়ে আলাপ করেছি। তো আজকে আমাদের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। আমাদের পেনশন স্কিমের ব্যাপারে হয়তো একটা ইতিবাচক সিদ্ধান্ত আমরা খুব শীঘ্রই আশা করতে পারি, এবং বাকি যে 2টো দাবি সেটির ব্যাপারেও আমরা পজিটিভ রেজাল্ট আশা করছি আলোচনার প্রেক্ষিতে। তবে আরও আলোচনা দরকার, আরও আলোচনা হবে। তো আজকের আলোচনার মধ্য দিয়ে অনেকটাই আমাদের মধ্যে যে দূরত্ব সেটা অনেকটাই কমে এসছে। তো আমরা এখন অপেক্ষা করছি যে বাকি ডেভেলপমেন্টগুলো। সেক্ষেত্রে বর্তমানে প্রেক্ষাপট চলছে পুরো দেশেই শিক্ষার্থীদের একটি আন্দোলনকে কেন্দ্র করে মূলত, সেক্ষেত্রে এমন কি মনে হয় না যে ঠিক আছে আন্দোলনটা আপনারা একটু স্থগিত রেখে অন্তত কর্মবিরতি প্রত্যাহার করে যাতে কি প্রেক্ষাপট তৈরি হয় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার, তেমন কোনো আলোচনা আপনাদের মধ্যে আছে কি? না, যেটা ধরেন এই যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, আপনি যদি বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর কিন্তু এক একটার পরিস্থিতি এক এক রকম। যেমন ধরেন আপনি হয়তো সাংবাদিক হিসেবে লক্ষ্য করেছেন যে এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ইতিমধ্যে কিন্তু গণমাধ্যমে বলেছেন যে প্রায় 300টি রুম ভাঙচুর করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন রাজশাহীতেও হয়েছে। এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি খুলতে হয় তাহলে তো এই 300 রুম মেরামত করতে হবে, কারণ আপনি যখন বিশ্ববিদ্যালয় খুলবেন তখন শিক্ষার্থীদেরকে আপনার হলে উঠাতে হবে, হলে যাতে তারা থাকতে পারে। তো যেই রুমগুলো ভাঙচুর করা হয়েছে তো সেইগুলো মেরামত না করে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তোলা যাবে না। তো আমরা আন্দোলন যদি এখন প্রত্যাহারও করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু খুলতে পারবে না, পরিবেশ এখনো তৈরি হয়নি, পরিবেশ এখনো মেরামত করতে হবে। যে তারপরে আপনার জননিরাপত্তার একটা বিষয় আছে, এখনো কিন্তু আপনার এই যে রাতের বেলা কারফিউ চলছে, পরিস্থিতি কিন্তু এখনো সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। আর আমরা শিক্ষকরা তো সবসময় ক্লাসরুমে ফিরতে চাই, আমরা গবেষণাগারেই থাকতে চাই, কিন্তু এই যে উচ্চশিক্ষার যে ভবিষ্যৎ সেইটাকে সংরক্ষণ করার জন্যে, শিক্ষকদের মর্যাদাকে সংরক্ষণ করার জন্যে আমরা যে দাবিগুলো সামনে এনেছি, পেনশন স্কিমের দাবিটা নতুন, বাকিগুলো তো পুরনো দাবি, এগুলো সমাধান হওয়া দরকার। স্বতন্ত্র পে স্কেলের বিষয়টা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের 2008 সালে যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ কমিটমেন্ট করেছে, সরকার কমিটমেন্ট করেছে। 2010-এ যে শিক্ষানীতি হয়েছে সেখানেও কিন্তু শিক্ষকদের জন্য একটা স্বতন্ত্র বেতন স্কেল করার কথা বলা হয়েছে। তো যে কোনো কারণেই হোক সেগুলো এখনো বাস্তবায়িত হয়নি। আমরা জাস্ট সরকারকে সেগুলোই মনে করিয়ে দিয়েছি, হয়তো বাস্তবায়ন হবে। আমরা আশা করি যে এগুলো বাস্তবায়িত হবে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মিসবাহ কামাল স্যার। স্যার, আপনি শুনছিলেন, আপনিও একজন শিক্ষক, যদিও বর্তমান যিনি একজন শিক্ষক নেতা তার কথা শুনছিলেন, আবার একজন তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ তার কথা শুনছিলেন, যে দুদিক থেকে দুটি প্রেক্ষাপট আপনি শুনেছেন নিশ্চয়ই। এই প্রেক্ষাপটে আপনি জানেন যে আগামীকালকে সরকার শোক পালনের সিদ্ধান্ত নিয়েছেন, সামগ্রিক বিষয়টি বিবেচনায় এনে যারা হতাহত হয়েছেন এই কোটা সংস্কারের আন্দোলনে, ছাত্র কিংবা সাধারণ মানুষ, পুলিশ, সবাইকে স্মরণ করে আগামীকাল শোক দিবস পালন হবে। বুঝতেই পারছেন বিষয়টি নিশ্চয়ই তার অনেকটা গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে নাগরিক নিরাপত্তা, আমরা যে বিষয়টি আজকে ঠিক করেছি,
কতটুকু দেখতে পাচ্ছেন, দেশের নাগরিক নিরাপত্তা কতটুকু রয়েছে এই মুহূর্তে? জি, অনেক ধন্যবাদ। প্রথমত বলবো যে একটা জনগণের মনে একটা নিরাপত্তাহীনতার বোধ তো নিশ্চিতভাবেই কাজ করছে। যে ধরনের হতাহতের ঘটনা গত ৮-১০ দিনে ঘটল, এটা তো আপনার আনপ্রেসিডেন্টেড। আমাদের ইতিহাসে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এরকম, কিংবা অন্য কোনো আন্দোলনই হোক, তাকে কেন্দ্র করে এত সংখ্যক মানুষের হতাহতের মানে বাংলাদেশ জন্মের পরে কোনো আন্দোলন বা কোনো কিছুতে একসাথে এত লোকের প্রাণহানি হয়েছে কিনা, আপনি ইতিহাসবিদ। এরকম আমি বাংলাদেশের জন্মের পরে তো হয়নি, আপনার বাংলাদেশের জন্মের আগেও পাকিস্তান পর্বে আমি মনে করতে পারছি না এত সংখ্যায়, এত ব্যাপক সংখ্যায়, এত অল্প সময়ের মধ্যে। আর এর আগে ধরেন জালিয়ানওয়ালা বাগে ব্রিটিশ আমলে সেটা হয়েছিল, কিন্তু এছাড়া আর সেভাবে কিন্তু মানে আমরা জানি না। তো এটা একটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, এবং এতে যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমি গভীর মানে শ্রদ্ধা জানাই, এবং মানে তাদের কথা স্মরণ করছি, এবং যারা আহত হয়েছেন তাদের প্রতিও আমি মানে সমবেদনা জ্ঞাপন করছি। আর এটা তো আপনার আবার আরেকটা দিক হচ্ছে যে আপনার ধ্বংসযজ্ঞ হয়েছে, আমাদের জাতীয় সম্পদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এবং বিশেষ করে আমরা যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো হাতে আমাদের রাষ্ট্র নিয়েছে, সরকার নিয়েছে, এই সরকার তো গত 15 বছর ক্ষমতায় আছে। তার মানে বাংলাদেশ জন্মের পর মানে রাজধানী কেন্দ্রিক কিন্তু ধ্বংসযজ্ঞ কখনো হয়নি। এরকম ধ্বংসযজ্ঞ তো হয়নি, আপনার ৭১-এর পরে এরকম ধ্বংসযজ্ঞ আর হয়নি। তো ফলে আপনার এই যে দুটোই আনপ্রেসিডেন্টেড হতাহত ঘটনা এবং আনপ্রেসিডেন্টেড ধ্বংসযজ্ঞ, এই দুটো মিলিয়েই কিন্তু আপনার মানে মানে তার রেশটা তো জনমনে এখনও প্রবলভাবে আছে। তো এটা ঠিক যে ধরেন কারফিউ জারির কথা দিয়ে আপনি শুরু করেছিলেন, যে কারফিউ জারি যদি সে সময় না করা হতো তাহলে কিন্তু এই যে ধ্বংসযজ্ঞ এর হ্রাস টানা রাষ্ট্রের পক্ষে সম্ভব হতো না, এবং সেজন্য আপনার কারফিউটা যথাযথ ছিল, এবং এই কারফিউ জারির কারণেই কিন্তু আপনার শান্তিটা আপাতভাবে হলেও প্রতিষ্ঠিত হয়েছে, হতাহতরা তখন টানা গিয়েছে, রাশটা কমে এসছে। হ্যাঁ, তো এখন তারপরে যে কথাটা হচ্ছে যে আপনার এখনও কিন্তু মানুষজনের মনে, হ্যাঁ, মানুষজনের মনে ভীতি আছে। তবে মানে আগে যেমন আপনার মানে সব জায়গায় সংঘর্ষ চলছিল, হ্যাঁ, এবং আপনার ওরকম একটা উত্তপ্ত পরিস্থিতি তো নাই, সেটাও কিন্তু আপনার ধরুন এখন যে নিরাপত্তা বাহিনীর যে গভীর উপস্থিতি, তার কারণে হয়তো সাধারণ মানুষ অনেকটা স্বচ্ছন্দে বাইরে বেরোতে পারছেন, এটা একটা দিক। কিন্তু আবার যে ধরুন এখনও যেভাবে ধরপাকড় চলছে, হ্যাঁ, এবং এইটা আপনার কিন্তু এটা আবার আরেক ধরনের নিরাপত্তাহীনতার বোধ তৈরি করছে। বিশেষ করে অনেক এলাকায় আপনার ছাত্রদেরকে এখনও তাদেরকে টার্গেট করে অনেক জায়গায় অভিযোগ আসছে যে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, যদিও কথা ছিল যে ছাত্ররা মানে এর বাইরে থাকবেন, কিন্তু ছাত্রদের অনেকেই গ্রেপ্তার হচ্ছেন বলে অভিযোগ আসছে। সাধারণ মানুষও অনেকে গ্রেপ্তারি অভিযানে আসছেন। ইনফ্যাক্ট আপনার কোনো কোনো পত্রিকা, ইংরেজি পত্রিকা আমি দেখেছি, যারা আপনার বলেছে যে আমাদের এখানে আপনার 1 মিলিয়নের বেশি মানুষকে আপনার ইয়ার মধ্যে যে কি বলে সন্দেহভাজন যারা, সেই তালিকাভুক্ত করা হয়েছে। মানে তাদের মধ্যে অনেকেই নামবিহীন, কিন্তু নামবিহীন তালিকা হলে কিন্তু অতীতের অভিজ্ঞতা খুব ভালো নয়, কারণ তখন সাধারণ মানুষ তারা অনেক সময় আপনার খুব হয়রানির শিকার হন। তো এই সব কিছু মিলিয়ে একটা অস্বস্তি তো আছেই, হ্যাঁ, নিরাপত্তাহীনতার বোধও আছে। আবার যেটা আমি বলবো যে এই একটা কনটেক্সটে দাঁড়িয়ে যখন আপনার শোক পালনের কর্মসূচি আমাদের মন্ত্রিসভা গ্রহণ করেছে, আমি মনে করি যে এটা তো ধরেন আমাদের তো মানে যে কোনো শোকাবহ ঘটনার পরে আমাদের তো একটা হিলিংয়ের প্রসেস দরকার হয়, হ্যাঁ, আমাদের বেদনা
কে কাটানোর জন্য একটা প্রক্রিয়া লাগে। তো সেই ক্ষেত্রে আপনার শোক পালনের যে কর্মসূচি রাষ্ট্র নিয়েছে সেটা ভালো ব্যাপার। হ্যাঁ, এটা কালকে হবে, কিন্তু এটা আরও 2-5 দিন আগে হতেও পারতো। হ্যাঁ, সেটা হলে হয়তো সেটা আরও ভালো হতো। তারপরেও আপনার হচ্ছে, এটা আমি মনে করি ভালো খবর। কিন্তু প্রধানমন্ত্রীকে দেখেছি তিনি কিন্তু বিভিন্ন হাসপাতালে গিয়েছেন, নিশ্চয়ই গেছেন, উনি গেছেন, কথা বলেছেন, তাদের স্বজনদের ডেকেছেন, স্বজনদেরকে আপনার সহায়তা করছেন, সেটা হচ্ছে, সেটা করছেন। কিন্তু আপনার তারপরেও আপনার আমি মনে করি যে আপনার মানে এই যে ধরুন মানে যে ছাত্রদের ব্যাপারটা নিয়ে, হ্যাঁ, এই যে 6 জন ছাত্র যে এখনও নিরাপত্তা হেফাজতে আছে, সেটা নিয়ে কিন্তু ছাত্র সমাজের মধ্যে একটা আশঙ্কা আছে। হ্যাঁ, যদিও তাদের স্বজনরা আজকে স্টেটমেন্ট করেছেন যে তার সন্তানরা নিরাপদে আছেন, তাদের সন্তানরা, কিন্তু তারপরে আমি আজকে সারাদিন ছাত্রদের সাথে কথা বলে আমার মনে হয়েছে যে তাদের মনে কিন্তু একটা নিরাপত্তাহীন বিষয়টি তারা ভালোভাবে নিচ্ছেন না। বিষয়টাকে তারা উচ্চ আদালতে একটি মন্তব্য করেছেন বিষয়টি নিয়ে। হ্যাঁ, এবং তাদেরকে সে মন্তব্যের কথা আমরা সবাই জানি যে যেভাবে তাদেরকে আপনার একবেলা খাইয়ে, আর তাদেরকে তো নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। মানুষ জেলখানায় থাকলেও কনভিক্টেড হলেও তো তার খাওয়া দাওয়ার দায়িত্ব রাষ্ট্র নেয়। তো সেই জায়গায় আপনার সেটাকে এইভাবে প্রজেকশনটা, এটা এক ধরনের অসম্মান। হ্যাঁ, এটা আমি আশা করি এটা বুঝবেন এবং এটার পুনরাবৃত্তি বন্ধ হবে। আর যেটা আপনার আমি বলবো যে তবে এটা তো গেল একটা দিক, কিন্তু এর সাথে অনেকগুলো প্রশ্ন আসলে উঠে আসছে। প্রশ্নগুলোর মধ্যে একটা হচ্ছে যে ধরেন আপনার এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, একটা ঘটনা না, অনেক ঘটনার সমাহার, আমাদের রাষ্ট্রের মানে সবচেয়ে বড় স্থাপনাগুলো পর্যন্ত এফেক্টেড হলো। নরসিংদীতে জেল ভেঙে 826 জন কয়েদি। স্যার, এই জেল ভাঙার ঘটনা স্যার কখনো ঘটেছে বাংলাদেশে? জেল ভাঙার ঘটনা একেবারে জেল ভাঙা, জেল থেকে কয়েদি পলায়নের ঘটনা ঘটেছে। এই যে পুরো জেল ভেঙে সব কয়েদি চলে যাওয়ার ঘটনা আমার জানা নেই। হ্যাঁ, আমি ইতিহাসের ছাত্র, কিন্তু আমার জানা নেই। কিন্তু আপনার আমি যেটা বলবো যে শুধু তাই নয়, সেখান থেকে একেবারে টপ টেরর যারা আমাদের এখানে জঙ্গি সন্ত্রাসী যারা, সেরকম 2 জন সহ 9 জন কনভিক্টেড, 9 জন জঙ্গি, তারা যে পালিয়ে যেতে পারলো, তার মধ্যে থেকে অবশ্য 4 জন গ্রেপ্তার হয়েছে আবার, কিন্তু এরা যে চলে যেতে পারলো সেটাও কিন্তু, এবং এটা তো পূর্ব পরিকল্পিত একটা ব্যাপার বোঝাই যাচ্ছে, কারণ এখন তো রিপোর্ট হচ্ছে যে 6টা গাড়ি আগের থেকে সেখানে অপেক্ষা করছিল, এবং যেরকমভাবে অপারেশনসগুলো সারা দেশে হয়েছে, এটা একটা বড় পরিকল্পনা। আগের থেকে ছক আঁকা এবং তার প্রস্তুতি না থাকলে এরকম ধ্বংসযজ্ঞ করা যায় না। কিন্তু এই গোটা ব্যাপারটা নিয়ে আমাদের নিরাপত্তা বাহিনী, তারা আপনার মানে তাদের কাছে কোনো তথ্য থাকলো না। হ্যাঁ, এটা কিন্তু আসলে মানে আপনার যে এইটা একটা জননিরাপত্তার জন্য একটা হুমকিও বটে। স্যার, আমি আপনার এই প্রশ্ন ধরে একটু জওহাবের কাছে যেতে চাই। আমি একটু কথাটা শেষ করে নিই। যে যেমন আপনার তানভীর, না আপনার নাম? তানভীর জোহা, উনি যেটা বলছিলেন যে সাইবার স্পেসে গোয়েন্দা বৃত্তির যে ব্যাপারটা, সেটাও তো আপনার মারাত্মকভাবে ফেল। আর মাঠ পর্যায়ের যে গোয়েন্দা বৃত্তি, সেটাও তো মারাত্মকভাবে ফেল আমাদের দেশে করেছে। কিন্তু আপনার আমি শুধু মানে আমি গোয়েন্দা দপ্তরের উপরেই সব দায়িত্ব চাপিয়ে শেষ করতে চাই না। তাদের কোথায় ত্রুটি ছিল নিশ্চয়ই তারা খুঁজে বের করবেন। কিন্তু আমি মনে করি যে এখানে কিন্তু পলিটিক্যাল ফেইলারের জায়গা আছে। যে আপনার ছাত্রদের যে দাবিটা ছিল, লেজিটিমেট যে দাবি, এই যে আপনার কোটা বা সংস্কারের, এবং যেটা আপনার পরবর্তীকালে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে যেটাকে সামনে নিয়ে এসেছিলেন, তো এই বিষয়টা কিন্তু মানে তারা সংস্কারের কথা বলছেন, সরকারও সংস্কারের কথা বলছে, সব পক্ষই সংস্কারের কথা বলছে, সাংবাদিকরা বলছে, শিক্ষকরা বলছেন, সবাই বলছে। কিন্তু সবাই বলেছেন, কিন্তু তারপরেও আপনার সংস্কারের কাজটা হাতে নিতে এত সময় কেন লাগলো? হ্যাঁ, সিদ্ধান্ত সেটাও এই যে সিদ্ধান্তহীনতা যেটা, হ্যাঁ, আমাদের রাষ্ট্রের তরফ থেকে বা রাষ্ট্রের যারা প্রধান নির্বাহী তাদের তরফ থেকে, এইটা কিন্তু একটা বড় ফেইলার আমি মনে করি। সিদ্ধান্তটি আর আগে দিলে হয়তো আজকে এই পরিস্থিতি তৈরি না, আপনার যদি হতে পারত। এই অবস্থা যদি আপনারা এই সিদ্ধান্তটা তারা আগেই নিতে পারতেন, এবং যদি অন্ততপক্ষে একটা কাজ করতেন, মানে ছাত্ররা দাবি করছিল যে কোটার ব্যাপারটা নিয়ে পর্যালোচনা করে একটা রিজনেবল
আপনার একটা জায়গা দাঁড় করানোর জন্য তারা একটা কমিশন করতে বলেছিল। তো এই কমিশনটা করার কথা কিন্তু টেলিভিশনেও অনেকেই আমরা বলেছি, কিন্তু আপনার কারো কথাতেই তো মনে হয় যে নীতি নির্ধারকরা কর্ণপাত করেন নাই। এবং তারা যদি কমিশন করে তারা যদি আপনার তাদের উপরে দায়িত্ব দিয়ে দিতেন, তাহলেও কিন্তু যে মাঠের যে টেনশনটা, সেই টেনশনটা কমে যেত। আর তারপরে তো আরো অনেক হয়তো সংকট সৃষ্টি হতে না পারতো। তবে একটু আপনার কাছে জানতে চাই, স্যার একটা কথা বলছিলেন যে ব্যর্থতার কথা বলছিলেন যে সাইবার যে সংস্থা বা তথ্য সেটিও ফেইলিয়ার। স্যার বলছিলেন যে মাঠের তথ্য সংগ্রহ করা থেকেও স্যার খুশি হতে পারছিলেন না। আমরা মাঠের হিসেব বাদ দিয়ে, আপনি যেহেতু সাইবার জগতের মানুষ এবং আপনি কিন্তু আমরা যত জানি বাংলাদেশ পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণও দিয়ে থাকেন এই তথ্য প্রযুক্তি বিষয়ে। তো সেখানে আসলে কেন এই ব্যর্থতাটা স্যার প্রশ্ন যদি তুললেন, আপনি কি মনে করেন সেই ব্যর্থতা আসলে ছিল কিনা, থাকলে সেটি কেন? একই সঙ্গে আরেকটি বিষয় জানতে চাই, ইন্টারনেটের কথা আপনি বলছিলেন, ইন্টারনেট চালু রেখে বিশেষ যে যোগাযোগ মাধ্যম সেগুলো বন্ধ রেখে ইন্টারনেট ব্যবস্থা চালু রাখা যেত কিনা, এই দুটো উত্তর আমি আপনাকে জানবো। দর্শক, তার আগে ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম নাগরিক নিরাপত্তা নিয়ে। আমরা ছিলাম জবে আপনার কাছে দুটি বিষয়ে, একটি হলো সাইবার সিকিউরিটি কতটুকু আসলে অ্যাক্টিভ ছিল বা কতটুকু তথ্য পাচ্ছিল আইন শৃঙ্খলা বাহিনী, আপনিও এর সঙ্গে আমি যতদূর জানি সংশ্লিষ্ট রয়েছেন। একই সঙ্গে ইন্টারনেটের যে মাধ্যমগুলো দিয়ে সংকট তৈরি হয় বা গুজব ছড়ায়, সেগুলো বন্ধ রেখে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইন্টারনেট চালু রাখা যেত কি না বা সম্ভব কিনা। জি, ধন্যবাদ। যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেম। অর্থাৎ হচ্ছে ফেসবুক, ইউটিউব কিংবা গুগল যে সংস্থাগুলো বাংলাদেশের জনপ্রিয় সামাজিক মাধ্যম, সে মাধ্যমগুলো মূলত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ভিত্তিক, তাদের সার্ভার থাকে ম্যাক্সিমাম সিঙ্গাপুর অথবা ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিররিং করে এগুলো থাকে। ক্যাশ সার্ভার যদিও বাংলাদেশে এসেছে। তো এরা হলো জিডিপিআর কমপ্লায়েন্ট, অর্থাৎ হচ্ছে জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন, অর্থাৎ হচ্ছে তারা ব্যবহারকারীর প্রাইভেসিটাকে প্রচণ্ডভাবে গুরুত্ব দেয়। এখন ব্যবহারকারীকে আপনি যদি জিও লোকেশন ওয়াইজ সেগ্রিগেটেড করেন, তাহলে কিন্তু এটা সামাজিক মাধ্যমগুলোর অনেক একটা চ্যালেঞ্জ আছে। এক্সাম্পল, আজকে আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করেছি। আমি এখন জার্মানিতে যে প্রোপাগান্ডা চালাচ্ছি, তো আমি কি আসলে জার্মানির নাগরিক কিনা আমি ঠিক জানি না। তো তাহলে আমার ইলেকট্রনিক আইডিটি ভ্রমণ করলো বাংলাদেশ থেকে জার্মানিতে। এখন যখন আপনি জার্মানিতে বসবাসরত একটি ব্যক্তির, সুনির্দিষ্ট ব্যক্তির, আপনি যদি তার ডেটা আনতে চান, তখন কিন্তু জিডিপিআর কমপ্লায়েন্স, তার প্রাইভেসি, ব্যক্তিগত বিষয়গুলো থাকতে হবে। পাশাপাশি তারা দেখবে আমাদের গভর্নেন্স এবং আমাদের গুড প্র্যাকটিসিং কী আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ব্যক্তিগত উপাত্ত আইনটি প্রচলিত আছে কিনা, যেটা এখন খসড়া পর্যায়ে আছে, অর্থাৎ ডেটা প্রাইভেসির বিষয়টি। তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলো না হওয়া পর্যন্ত কূটনৈতিক পর্যায়ে এবং প্রযুক্তি পর্যায়ে অফিসিয়ালি ফেসবুক কর্তৃপক্ষ বা আদার যে সামাজিক মাধ্যম আছে, তারা কিন্তু ওই অর্থে রেসপন্স করছে না। আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের এন্টায়ার স্ট্রাকচার উইথ ডেটা প্রাইভেসি যদি আমরা এনশিওর করি, তাহলে পার্শ্ববর্তী অনেক দেশগুলোতে কিন্তু ফেসবুকের এডিটিং প্যানেল পেয়েছে, যারা কিনা কোনো ফেক আইডি, ব্ল্যাকমেইলিং কিংবা সাইবার বুলিং হলে সাথে সাথে তার ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান এবং আইপি অ্যাড্রেস ইনক্লুড আইএমইআই নাম্বার, ম্যাক নাম্বার সহ চলে আসে অফিসিয়ালি, এবং সেই উপাত্তর ভিত্তিতে ট্রায়াল হয়ে যায়। নিজেরাই অ্যাকশন নিতে পারে। জি, নিজেরাই পারে। এখানে কারোর কোনো ডিপেন্ডেন্স আমরা পাচ্ছি না, কারণ আমাদের জিডিপিআর কমপ্লায়েন্ট না, আমাদের ডেটা গার্ড প্রোটেকশন রেগুলেশনটা কমপ্লায়েন্ট না। আমরা সে পথে হাঁটছি। তার বড় প্রমাণ হচ্ছে মন্ত্রিসভায় খসড়া পর্যায়ে আছে আমাদের ব্যক্তিগত সুরক্ষা আইনটি। এই প্রাইভেসি অ্যাক্টে আসলে পরে তখন ফেসবুক আমাদেরকে সমস্ত ডেটা দেবে এবং সুনিশ্চিত হবে যে নাগরিকের ডেটাটা প্রোটেক্টেড হচ্ছে। এটি হচ্ছে একটি বিষয়। আর সাইবার যে তথ্যটা আমরা ছিলাম কিনা ঠিক মতো। আচ্ছা, এই বিষয়টি যেটি বলতে চাচ্ছি, আমাদের দুঃখজনক হলেও সত্যি, আমাদের যে কয়টি সফলতা এসেছে জঙ্গি ধরার ক্ষেত্রে অনলাইনে, সব কিছুর পিছনে শতকরা বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা বেশি ছিল। অর্থাৎ হচ্ছে তৃণমূল পর্যায়ে কিছু ফোন নাম্বার কিংবা তাদের অ্যাক্টিভিটি থেকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এবং সোর্সের মাধ্যমে আমরা পরবর্তীতে দেখা গিয়েছে যে আমাদের বিভিন্ন রকমের অপারেশন আইনশৃঙ্খলা বাহিনী করেছে, কিন্তু সেগুলো কিন্তু পুরোভাবে ট্রায়াল করতে পারছে না। কারণ ফেসবুক কর্তৃপক্ষ থেকে যদি আইনি প্রক্রিয়ায় আপনার ইলেকট্রনিক উপাত্ত না আসে, তাহলে বিজ্ঞ আদালত তাকে কিন্তু ট্রায়াল করতে পারছে না। শুধুমাত্র মোবাইল ফরেন্সিক বা লোকাল ডিভাইসের উদ্ধার সাপেক্ষে ডিজিটাল ফরেন্সিকের তথ্যপাত্র বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত যদিও ভার্ডিক্ট দিচ্ছে বা রায় দিচ্ছে,
কিন্তু আমাদের প্রসেসটা হচ্ছে যে যিনি মালিক, একটা ফেসবুক বা গুগল যে কর্তৃপক্ষ, তারা লিগাল ডিপার্টমেন্ট থেকে সমস্ত ইলেকট্রনিক উপাদানটা দিবে, পাশাপাশি তার ডিভাইসটা মিলে তখন ট্রায়ালটা শতভাগ নিশ্চিত হয়। তো এখন যে বিষয়টা আমাদের আইন মন্ত্রণালয়ে রয়েছে এবং অবশ্যই ভবিষ্যতে হবে, সেটা হচ্ছে স্মার্ট জুডিশিয়ারি সিস্টেম। আর স্মার্ট জুডিশিয়ারি সিস্টেম হচ্ছে শুধুমাত্র পসিবল যদি আমরা ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেম, ডিপ্লোম্যাটিক, এবং আমরা আইনের মাধ্যমে অতিরাষ্ট্রিক আইন সেকশন 4 তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2013-তেও আছে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে আছে অতিরাষ্ট্রিক। এই সেকশন যদি ইমপ্লিমেন্ট করতে পারি এবং সাইবার অপরাধীদের বন্ধি চুক্তি বিনিময়ে আওতায় আনা যায়, তাহলে এটা রাষ্ট্রের সিদ্ধান্তের ব্যাপারে এটি একটি। জি জি জি, এবং কূটনৈতিক প্রচেষ্টা বিষয়, রাষ্ট্র তো সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমাদের একটু কূটনৈতিক প্রচেষ্টা একটু চালাতে হবে সেটি। জি, তাহলে আমাদের আপনাকে ফিরবে আবার যেতে চাই একটু শফিউল আলম ভূঁইয়া স্যার আপনার কাছে। স্যার একটু জানতে চাচ্ছিলাম যে আমরা দেখেছি সেই 2018 সালে যে কোটা বিরোধী আন্দোলন ছিল, এবার কোটা সংস্কার আন্দোলন হলো, কিংবা নিরাপদ সড়কের আন্দোলন আমরা দেখেছি, বারবার কিন্তু একটি প্রশ্ন আপনাদের দিকে ছাত্ররা তীর ছুঁড়েছে, আপনারা এই সব আন্দোলনের ক্ষেত্রে অভিভাবকের যে ভূমিকাটি রাখবার কথা সেটি কতটুকু রাখতে পারছেন তা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। হয়তো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন কিংবা যারা আন্দোলন করছে তাদের মাঝে আপনারা কেন দেয়াল হয়ে দাঁড়াচ্ছেন না, তারা কিন্তু বারবার বলছে একজন জোহার স্যারের বড় অভাব। এমন দেখে থাকেন নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখাগুলো, নিশ্চয়ই আপনাদের চোখে এড়ানোর কথা নয়। এবারও কিন্তু সেই কথাগুলো এসছে। মানে এই প্রশ্নটি কি অবান্তর নাকি আপনাদের ভূমিকাটি? না, প্রশ্নটি অবান্তর নয়, কিন্তু প্রশ্নটির একটু সংশোধন দরকার। যে জোহা স্যারের কথা বলা হচ্ছে, জোহা স্যারের সময়কালে জোহা স্যার যখন দাঁড়িয়েছিলেন সেই সময় আমাদের রাষ্ট্র শাসন করত কারা? পাকিস্তানি বা অকুপাইং ফোর্স বা পাকিস্তানি স্বৈরাচার শক্তি। তখন বাঙালিরা আমরা পাকিস্তানি শাসনের বিরুদ্ধে আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। তখন ছাত্র শিক্ষক মিলে সেই আইয়ুব শাহীর বিরুদ্ধে, ইয়াহিয়া খানের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমাদের পূর্বপুরুষেরা আন্দোলন করেছেন। তো এই মুহূর্তে কি পরিস্থিতিটা সেরকম? সেরকম তো না। পরিস্থিতিটা হচ্ছে এই মুহূর্তে শিক্ষার্থীরা যে আন্দোলনটা শুরু করেছিলেন যে তারা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার চান। আমরা শিক্ষকরা নিজেরাও কিন্তু, আমি ব্যক্তিগতভাবে কিন্তু আমি টেলিভিশনে বলেছি যে এই কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার হওয়া প্রয়োজন। এখানে মেজবা কামাল স্যার উনি নিজেও বলেছেন যে আমরা কিন্তু শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি সেটার কথা বলেছি। এখন দেখেন, এই যে শিক্ষার্থীদের ন্যায্য দাবির পিছনে, ধরেন এই ন্যায্য দাবি পূরণের ব্যাপারে কোর্টের একটা বিষয় ছিল, তো সেই কোর্টের বিষয় এবং সরকারের যে সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্ব, এটাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, ধরেন যেভাবে শিক্ষার্থীরা খুন হয়েছে, পুলিশ খুন হয়েছে, সাধারণ মানুষ খুন হয়েছে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে, এই সবগুলোকে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে শিক্ষার্থীরা কিন্তু সামনে ঢাল হিসেবে ছিল, তাদের পিছনে অন্য কোনো শক্তি কিন্তু কাজ করেছে। না হয় শিক্ষার্থীরা তো এইভাবে আপনার স্থাপনাগুলো ধ্বংস করেনি, তারা হত্যাকাণ্ড ঘটায়নি, তাহলে অন্য কোনো শক্তি ছিল। তো এই বাংলাদেশের এই আন্দোলনগুলোতে যখন পিছনের বিভিন্ন অন্ধকারের শক্তি সম্পৃক্ত হয়ে যায় তখন শিক্ষকদের করবার জায়গাটা অনেক কমে যায়। আর তাছাড়া ধরেন এই যে আপনি কোনো আন্দোলনই তো রাজনীতি বহির্ভূত নয়। আমরা সবসময়, যেমন ধরেন একজন শিক্ষার্থী যখন আহত হয়, একজন শিক্ষার্থী যখন নিহত হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, শিক্ষক হিসেবে আমাদের মধ্যে বেদনা হয়, কিন্তু সবসময় যে আমরা সব কিছু করতে পারি তা না। যেমন আপনি ধরেন সবাই তো সাধারণ শিক্ষার্থী হয় না, অনেকের অনেক ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা থাকে, রাজনৈতিক মতবাদ থাকে। তো সেই কারণে কিন্তু আমরা শিক্ষক সমাজ সবসময় আমাদের মতো করে শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে থাকি। তো এখানে স্যার আপনারাও আবার একটি রাজনীতির সঙ্গে আমরা দেখি শিক্ষকরাও পেশাজীবী সংগঠন করে থাকেন, এটিও একটি কারণ কিনা? না, যেমন আমাদের রাজনীতির জায়গাটা একদম পরিষ্কার, সেটা কি আমরা সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষে অবস্থান করার চেষ্টা করি। আমি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে অবস্থান নেই। তো এবং আমি মনে করি এখানে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সপক্ষে ছাত্র সংগঠন ছাত্রলীগের উপরে আঘাত এসেছে, তাদের নেতাকর্মীদেরও কিন্তু হত্যা করা হয়েছে, আপনারা তাদের পক্ষেও তো আমরা গিয়ে দাঁড়াতে কিন্তু হবে। যেমন আমরা তো শিক্ষার্থীদের মধ্যে কোনো বিভেদ করি না। এই যে আপনি যেটা বললেন ছাত্রলীগের শিক্ষার্থীরাও আক্রান্ত হয়েছে, আহত হয়েছে, যেমন আমি ক্যাম্পাসে যখন সহিংসতা হলো কোটা আন্দোলনকে কেন্দ্র করে, সেদিন সন্ধ্যায়
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল সাহেবের পরামর্শে আমি, আমাদের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি একাডেমিক সীতেশ চন্দ্র বাছার, আমরা তিনজন কিন্তু সেই সহিংসতায় যেই শিক্ষার্থীরা আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন তাদেরকে কিন্তু আমরা দেখতে গিয়েছি এবং আমাদের মতো করে কিন্তু আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। এবং আপনি জানেন যে আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটা বার্তা কিন্তু দেয়া হয়েছে যে আমাদের শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, হয়রানির নিরপরাধ শিক্ষার্থীরা, যেমন ধরেন এই যে একটু আগে মেজবা কামাল স্যার এখানে বললেন যে যেই অভিযোগটা এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় যে ব্লক রেইড হচ্ছে, সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে এই ব্লক রেইডের নামে যাতে শিক্ষার্থীদেরকে হয়রানি না করা হয়, সাধারণ মানুষকে যাতে হয়রানি না করা হয়, সত্যিকারের অপরাধীদেরকে যাতে খুঁজে বের করা হয়, যারা এই অপরাধ করেছে, যারা সহিংসতা করেছে, যারা ছাত্রদেরকে হত্যা করেছে, যারা পুলিশকে হত্যা করেছে, যারা সাধারণ মানুষকে হত্যা করেছে, যারা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করেছে, তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করতে হবে যে কারা পিছনে থেকে এই ঘটনাগুলো। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, একটু আপনার কাছে যেতে চাই। স্যার, এই যে স্যার বলছিলেন বেশ কিছু কথা যে শিক্ষার্থীদের বিষয়ে, রাষ্ট্রীয় সম্পদ, জোহা ভাই বলছিলেন যে সাইবার সিকিউরিটির বিষয়টি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম, এই যে পরিস্থিতি তৈরি হলো, যেটি সবচেয়ে বেশি এখন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। আপনি জানেন যে একদম সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সব বন্ধ রয়েছে। আমরা শুরুতেই বলছিলাম ভূমিকায় যে ভর্তি পরীক্ষা হোক, নিয়োগ পরীক্ষা হোক কিংবা এইচএসসি পরীক্ষা হোক, সব কিন্তু বন্ধ। আপনি জানেন যে বিসিএস পরীক্ষার যে মৌখিক পরীক্ষা রয়েছে আগামী 4 তারিখ আগস্টের, সেগুলো ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থা এখন চালু করার জন্য আসলে কি করণীয় এই পরিস্থিতি, আমি সেই উত্তর জানাবো দর্শক। তার আগে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। আবারও ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম সাম্প্রতিক বিষয়ের নাগরিক নিরাপত্তা নিয়ে। আমরা ছিলাম অধ্যাপক ডক্টর মেজবা কামাল স্যার আপনার কাছে। স্যার, এখন শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করতে কি করা উচিত বা কি করার অবস্থায় দেশ রয়েছে জানতে চাই। শুনুন, শিক্ষা ব্যবস্থাটা তো এখন একেবারেই আমি বলবো যে মুখ থুবড়ে পড়েছে একরকমের, কারণ আমরা সব কিছু বন্ধ করে আমরা সবাই বসে আছি এবং এটা বাস্তব কারণেই ঘটেছে। কারণ যে অবস্থার মধ্যে দিয়ে দেশ অতিক্রম করলো গত 2 সপ্তাহ, তাতে করে তো আপনার এর কোনো বিকল্প ছিল না। কিন্তু এখানে স্যার একটু যুক্ত করে দিই, কিছুক্ষণ আগে কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, একটি বৈঠক ছিল গণভবনে 14 দলের, সেখানে বলেছেন যে শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করতে তিনি নির্দেশনাও দিয়েছেন একটু আগে প্রধানমন্ত্রী। জি জি জি, হ্যাঁ নিশ্চয়ই। আপনার এটা তো আমাদের গোটা দেশের জন্য কনসার্ন একটা, এবং সেটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীও গভীরভাবে ভাবছেন। কিন্তু আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ধরেন এই মুহূর্তে আমি মনে করি যে একটা পর্যায়ক্রমিক অ্যাপ্রোচে যেতে হবে। হ্যাঁ, একটু আগে আমাদের অধ্যাপক শফিউল আজম যে কথা বলছিলেন, হ্যাঁ শফিউল আলম ভূঁইয়া যে কথা বলছিলেন যে আপনার আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে ডরমিটরিজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সারা দেশেই বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোকে আমরা রিপেয়ার না করে আমাদের জন্য তো খোলা মুশকিল। হ্যাঁ, বা আমরা যথেষ্ট সংখ্যক, এমনি তো আমাদের ছাত্রদের স্থান সংকুলনের সমস্যা, হ্যাঁ সেইখানে আপনার আমাদের খোলার সমস্যা আছে। কিন্তু তাছাড়াও আপনার যেটা আছে যে আমার মনে হয় যে একটা পর্যায়ক্রমিক অ্যাপ্রোচে যেতে হবে, যে আমরা একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা তো সব একবারে ধাপে ধাপে খুলতে হবে, খুলে দিতে পারবো না, পারা উচিত হবে না। বরং আমি মনে করি যে আমরা শুরু করা উচিত প্রাইমারি স্কুল দিয়ে, হ্যাঁ, এবং প্রাইমারি স্কুলের পরে হাই স্কুল খোলা, তারপরে আপনার কলেজগুলো খোলা, এবং এইচএসসি পরীক্ষা চলছে, আবার পরীক্ষা চলছে, সেটা একটা ব্যাপার। পরীক্ষাকে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে বিবেচনা করতেই হবে। হ্যাঁ, ছাত্ররা কিন্তু তাদের প্রস্তুতিতে অনেক ক্ষতির মুখোমুখি হলো, সেখানে তাদেরকে একটু সময় দিয়েও তো মানে পরীক্ষা শুরু করতে হবে, সেই বিষয়গুলো সবই ভাবতে হবে। তো এইটা একটা দিক, কাজে আমি পর্যায়ক্রমিক একটা অ্যাপ্রোচে যাওয়ার কথা বলবো। আর যেটা হচ্ছে যে আপনার এই কথাটাও আপনার ইমিডিয়েটলি নয়, কিন্তু একটু পরে ভাবা যেতে পারে যে আমরা বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা তো আজকাল ব্লেন্ডেড এডুকেশনের কথা বলি,
হ্যাঁ, যে আমরা এই যে অনলাইন এডুকেশন এবং আমরা কোভিড কালে দেখেছি এটা একটা কম্বাইন করা, আমরা কোভিড কালে যেটা প্র্যাকটিস করেছি, হয়তো প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের খোলার প্রথম দিকে আমরা একটা ব্লেন্ডেড এডুকেশনকেও, মানে ব্লেন্ডেড এডুকেশনের আপনার অনলাইন ভার্সনটাকে ব্যবহার কিছুদিনের জন্য করতে পারি কিনা সেটাও একটা ভাবা যেতে পারে। এটা সে উত্তরের মেয়রও কিন্তু এই পরামর্শ দিয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটির ভিসিদের সঙ্গে বৈঠকে, যে অনলাইন ক্লাসটা আগে চালু করা যেতে পারে। হ্যাঁ, সেটাও যদি এখনই করা হয় সেটা হয়তো একটু আর্লি হবে। হ্যাঁ, সেটা আমি মনে করি যে স্কুল পর্যায় থেকে শুরু করে একটু সময় নেন, আপনি এক সপ্তাহ সময় নেন, পরের স্টেজে যান, তারপরের স্টেজে যান। স্যার সেক্ষেত্রে একটু যে আপনাকে যেতে চাই আমি, স্যার যদি এখন অনলাইন ক্লাস চালু করে সরকার, আপনাদের অবস্থানটা কি হবে? আপনারা তো একটি কর্মবিরতিতে রয়েছেন। আমরা তো কর্মবিরতিতে রয়েছি। আজকে সরকারের সাথে যে আলোচনা হয়েছে তার প্রেক্ষিতে আমরা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করব। যেমন ধরেন বিশ্ববিদ্যালয়গুলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলো, ধরেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কথা বলি, আমরা অত্যন্ত গণতান্ত্রিকভাবেই পরিচালিত হই। আজকে আলোচনার প্রেক্ষাপটে আমরা আমাদের সাধারণ সভা আহ্বান করব। সাধারণ সভায় শিক্ষকরা যে মতামত দেবে সেই মতামতের ভিত্তিতে আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। আমরা কিন্তু নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারি না বা নেই না। তো শিক্ষকদের সামনে আমাদের প্রত্যেক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আলাদা আলাদা সিদ্ধান্ত আসবে না, যেমন কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত আসবে? প্রত্যেক বিশ্ববিদ্যালয়গুলোর তো শিক্ষক সমিতি আছে। তাছাড়া আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন আছে। তো সেই ফেডারেশনও মিটিং করবে, মিটিং করে সিদ্ধান্ত নেবে। যে আপনার ফেডারেশনের সিদ্ধান্তটা সাধারণত এই যে ভিন্ন ভিন্ন শিক্ষক সমিতিগুলোর যে সিদ্ধান্ত হয় সেটার একটা প্রতিফলন ফেডারেশনের নিশ্চয়ই সেখানে সবাই হয়। ভাই একটু জানতে চাই, আমি একটু কথা বললেন, আমার মাঝখানে বলার ছিল, সেটা হচ্ছে যে আমি কিন্তু মনে করি যে আপনার বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষকদের সাথে আলোচনা না করে নেওয়ার মোটেই সমীচীন হবে না। সেটা নিশ্চয়ই আমি আশা করব যে সরকার সেরকম কোনো উদ্যোগ নেবে না, শিক্ষা মন্ত্রণালয় নেবে না, এবং শিক্ষকদের যে সমস্যাগুলো এখানে শুধু সেই সমস্যাগুলোকে ছাত্র সংগঠন রয়েছে তাদের সঙ্গে আলোচনা করা দরকার হবে কিনা? অফকোর্স আপনার মানে শিক্ষকদের সাথে আলোচনা এবং শিক্ষকদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলোর একটা যৌক্তিক সমাধান করে তাদের যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতির নিরসন ঘটিয়েই কিন্তু আমি মনে করি যে আপনার বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্তে আসতে হবে। এটা একটা। আর ছাত্র সংগঠনগুলোর সাথে অবশ্যই কথা বলতে হবে, নাগরিক সমাজের সাথে কথা বলতে হবে। কিন্তু আমি আরেকটা কথা আপনার বলতে চাই, সেটা হচ্ছে আমরা তো নাগরিক নিরাপত্তা নিয়ে কথা বলছি। দেখুন, আলোচনার সময় কিন্তু তানভীর বলছিলেন যে উন্নত বিশ্বগুলোতে আপনার তারা সাইবার অ্যানালিসিসের মাধ্যমে তারা বুঝতে পারেন যে কি নিয়ে জনগণ ফুঁসছে। আপনি শব্দটা ফুঁসছে ব্যবহার করেছিলেন। তো এই যে জনগণ ফুঁসে কি বিষয় নিয়ে, তার মানে ভিতরে ক্ষোভের কারণটা কি, সেটা আপনার তারা চিহ্নিত করতে পারে। তো আমাদের এখানে ছাত্রদের ক্ষোভের বিষয়গুলো, সেগুলো শুধু ধরেন আপনার একটা কিন্তু শুধু কোটা নয়। হ্যাঁ, এটা কিন্তু দেখেন আপনাদেরকে এবার কোটা সংস্কারের নাম কিন্তু পরিবর্তিত হয়েছিল আপনার যে এটা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন। জি, এই যে বৈষম্য, সেটাও কিন্তু একটা বড় বিষয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। শুধু কোটা নিয়ে বৈষম্য বিষয়টি এরকম না, শুধু কোটা নিয়ে না, আপনার এটা কোটা বৈষম্য ছিল না, নামটা ছিল বৈষম্য বিরোধী। আপনি দেখেন আমাদের চারপাশে যে অবস্থা, তাতে করে সমাজে যে বৈষম্য, তার শিকার কিন্তু ছাত্ররা। আজকে আপনার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে মফস্বল থেকে 95% ছেলে মেয়ে আসে। হ্যাঁ, এবং তারা মেধার ভিত্তিতেই কিন্তু আসে, পরীক্ষা দিয়েই সুযোগ পায়। তো সেইখানে আপনার এই ছেলেমেয়েরা যে আসে, তার বাবা মা কী অবস্থায় আছে, আজকে যে মূল্যস্ফীতি, জিনিসপত্রের যে মূল্য বৃদ্ধি, তাতে করে আপনার বাবা মা কী খেয়ে আছে, তার ভাই বোনরা কী খেয়ে আছে। হ্যাঁ, সেই অবস্থায় কিন্তু দেখা গেল যে যতটুকু আয় করে, প্রকৃত আয় তো কমে গেছে। কারণ আপনার আগে 10 টাকা দিয়ে যা পাওয়া যেত, এখন তার অর্ধেক জিনিস পেতেও 10 টাকা ব্যয় হয়ে যায়। তো ফলে মানুষের প্রকৃত আয় কমে গেছে। তো এই যে এমন একটা অবস্থায় ছাত্রদের জন্য চাকরি একমাত্র ভরসা, বেশিরভাগ সকল বৈষম্য আসলে দূর করতে হবে। হ্যাঁ, তো সেই জায়গায় আপনার সেই চাকরির বাজারটাও যখন এই আপনার মানে কি বলবো, অপরিকল্পিত কোটার কারণে বিভিন্ন সরকার এসে বিভিন্ন সময়ে বিভিন্ন কোটা আরোপ করেছে, যখন আপনার সংকুচিত হয়ে যায়, তখন কিন্তু ছাত্ররা একেবারে দিশাহারা হয়ে পড়ে। তো এরকম একটা অবস্থায় আমি মনে করি নিরাপত্তার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। নিরাপত্তার মধ্যে তো আপনার লাইভলিহুড সিকিউরিটি, হ্যাঁ,
আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় যে লাইভলিহুড নিরাপত্তা, হ্যাঁ, ফুড সিকিউরিটি, খাবারের নিরাপত্তা। আমরা সেটাই বলছি, সামাজিক যত প্রয়োজন বা মৌলিক অধিকারের সবকিছু নিরাপত্তা নিয়ে বা সবকিছুর বৈষম্য দূর করতে হবে। এবং আবার জবাব একটু জানতে চাই, দুজন স্যারই বলছিলেন যে অনলাইন ক্লাস চালু করার বিষয়, কিন্তু এখন আমাদের যে ইন্টারনেটের অবস্থা, দেশের সামগ্রিক পরিস্থিতিতে যে গতি আছে, এই গতিতে অনলাইন ক্লাস করা সম্ভব কিনা। দর্শক, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। আবারও ফিল্ম বিরতির পরে কথা বলছিলাম নাগরিক নিরাপত্তা নিয়ে। আমরা ছিলাম জোহাবি আপনার কাছে, অনলাইন ক্লাস চালু করার জন্য যে গতির ইন্টারনেট প্রয়োজন হয়, এখন আমাদের দেশের এই পরিস্থিতিতে যে ইন্টারনেট গতি রয়েছে তাতে চালু করা সম্ভব কিনা, আর সাথে একটু বলবেন এই পরিস্থিতিতে ইন্টারনেটের ব্যবহার আসলে কেমন হওয়া উচিত রাষ্ট্রের পক্ষ থেকে, ছোট্ট করে বলবেন। জি, ধন্যবাদ। যে বিষয়টি হলো, আমাদের কিন্তু অনলাইন করোনাকালীন সময় আমাদের অভ্যাস আছে, এবং আমরা প্রথম যে জাতীয় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম সেগুলো শিক্ষক এবং ছাত্রদের কিন্তু সমন্বয় হয়ে গেছে। অনেকে জুম কিংবা গুগল চালাতে পারতো না, বা সরকারি রাষ্ট্রপক্ষের হয়তো কয়েকটা স্টার্টআপ আছে যারা, এবং সবার উপাদানগুলো আছে যা যা লাগে। জি, আর আমাদের চ্যালেঞ্জগুলো এই মুহূর্তে সেটা হচ্ছে যে পাহাড়ি অঞ্চলে কিংবা চট্টগ্রামে কিংবা কুমিল্লা কিছু কিছু জায়গায় জিরো পকেট আছে, প্রকৃত অর্থে সেখানে নেটওয়ার্কটা অনেক সময় থাকে না। সেই জায়গাগুলো যদি স্থান সংস্থান হয়, আমার মনে হয় এই সমস্যা। আর এখন যে গতি রয়েছে ইন্টারনেট এই মানে বর্তমান পরিস্থিতিতে, সেটি সম্ভব কিনা এই গতিতে? না, এই গতিতে তো একদমই অসম্ভব, এবং আমাদের সুস্পষ্টভাবে আমরা অনেকগুলো কমন সাইডে যেতে পারছি না। তবে আশা করি যখন আমাদের পরিস্থিতি স্বাভাবিক হবে, অনলাইনে চলে যাবে, তখন ইন্টারনেট সে আগের প্রাণে ফিরে আসবে ইনশাআল্লাহ, তখন আমরা এগুলো সহজে করব। আর বর্তমানে পরিস্থিতি ইন্টারনেটের ব্যবহার আসলে কি করণীয় হতে পারে সেটি? আমি একটি প্রবৃত্তি দেখছি যে অনেকে ভিপিএন ব্যবহার করছেন, বিশেষ করে ফ্রিল্যান্সাররা, এবং ফেসবুক বুস্টিং করছে ভিপিএন ব্যবহার করে। এতে কিন্তু তাদের ক্রেডিট কার্ড এবং ফেসবুক অ্যাকাউন্ট কম্প্রোমাইজ হবে, এবং পেজটা, সারা জীবনের যে অর্জিত পেজটাও কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। সো ফ্রি ভিপিএন ব্যবহার করা, যত্র ভিপিএন ব্যবহার করা, রাষ্ট্র যেটাকে সমর্থন করছে না, আমরা অন্য দেশের উপর ভর করে যে নেটটা ব্যবহার করছি, এতে কিন্তু আপনি অপরাধী হয়ে যাবেন। এরকম ফ্রি ভিপিএন ইউজ করলে কোনো ডিজিটাল দুর্বৃত্তায়ন হলে এই দায়িত্ব কিন্তু রাষ্ট্র নেবে না। তো সুতরাং আমাদের সেই সচেতনতা থাকা খুব প্রয়োজন। জি, আপনাকে ধন্যবাদ। স্যার, একটু আপনার কাছে যেতে চাই, অধ্যাপক ডক্টর আজম শফিউল আলম ভূঁইয়া স্যার, একটু বলবেন যে একটি পরিস্থিতি চলছে আসলে সব দিক মিলিয়ে, মানে আমরা আসলে নাগরিক নিরাপত্তার কোন দিকে যাচ্ছি বা কি করণীয় বলে মনে করছি? না, যেমন ধরেন এখনো তো মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, তো জনমনের নিরাপত্তা আরও নিশ্চিত করা, এবং আপনি যেই কথাটি হয়তো আমাদের জোহা ভাই এখানে বলতে পারতেন যে আমাদের সোশ্যাল মিডিয়া, এই যে ভিপিএন দিয়ে কেউ তো চালাচ্ছেন, এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু ব্যাপক হারে গুজব ডালপালা মিলছে। তো এই যে গুজব ছড়ানো হচ্ছে, আপনার জনমনে এখনও আতঙ্ক বিরাজ করছে, পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখনও। তো এই পরিস্থিতিটা আগে স্বাভাবিক হওয়া, তারপরে হচ্ছে আপনার এই যে গুজবে কান না দেওয়া। এবং ধরেন শিক্ষার্থীরা যে মূল দাবিটি করেছিল যে কোটা সংস্কার, সেই কোটা সংস্কার করা হয়েছে। যেমন শিক্ষার্থীরা যেটা দাবি করছে যে যারা হতাহত হয়েছে তাদের বিচার করা, সরকার একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে, তো সেই বিচার বিভাগীয় তদন্ত কমিশন যদি অপরাধীদেরকে খুঁজে বের করে, তাকেও তো একটু সময় দিতে হবে। তো আমার মনে হয় যে সব কিছুকে বিবেচনায় নিয়ে আমরা যদি অপেক্ষা করে আমি শিক্ষক হিসেবে তো আমি ক্লাসরুমে ফিরতে চাই, সেটার জন্য আমাদের যে শিক্ষকদের যে দাবি দেওয়াগুলো আছে সেটার একটা যৌক্তিক সমাধানে আসতে হবে, যেটা আজকে আমরা একটা পজিটিভ দিকে যাত্রা শুরু করেছি। তো সেটা যদি সম্পন্ন হয়, আমরা বিশ্বাস করি যে দ্রুততম সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়গুলো হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসবে, কারণ পাঠদান শুরু হবে। একটু আপনার কাছে যেতে চাই, মানে পক্ষ কিন্তু অনেকগুলো রয়েছে, শিক্ষার্থী একটি পক্ষ, রাষ্ট্র একটি পক্ষ, আবার আরও কয়েকটি পক্ষ রয়েছে। আপনি জানেন পিছনে একটি অশুভ শক্তি কাজ করছে নিশ্চয়ই। সব মিলিয়ে আসলে একদম এক মিনিটে বলবেন কি করণীয়, কোন দিকে যাচ্ছি আমরা? আমি মনে করি সবচেয়ে আগে দরকার হচ্ছে যে শিক্ষার্থীদের যে আপনার 8 দফা ছিল, সেই 8 দফার মধ্যে থেকে মূল দফাটা পূরণ হয়েছে, কিন্তু বাদবাকি যে দফাগুলো ছিল, যেটা আমাদের মাননীয় আইনমন্ত্রী বলেছিলেন যে পর্যায়ক্রমে তার মধ্যে থেকে যেগুলো যৌক্তিক সেগুলো মেনে নেওয়া হবে। তো সেইটার ব্যাপারে রাষ্ট্র কি করছে, আদৌ কিছু করছে কিনা, করবে কিনা, সেই ব্যাপারে একটা গ্রহণযোগ্য একটা আপনার পথনির্দেশ করতে হবে। কারণ আপনার না হলে যেটা হবে, ছাত্রদের যেটা আশঙ্কা যে একটা দাবি মেনেছে বাকিগুলো মানবে না, মানে হচ্ছে যে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন,
তাদের কোনো বিচার হবে না, সেই হতাহতের কোনো বিচার হবে না, কোনো অপরাধীদের কোনো শাস্তি হবে না। বিশেষ করে আপনার হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে কেউ কেউ হয়তো হাই হ্যান্ডেডনেসের পরিচয় দিয়ে থাকতে পারেন। এই যে রংপুরে যে ছেলেটিকে হত্যা করা হলো সাঈদ, হ্যাঁ, যে আজকে সাহসের প্রতীক হয়ে গেছে গোটা দেশে, সেই ছেলেটি, তাকে যে পুলিশটি গুলি করলো, তাকে তো গ্রেপ্তার করা যেত, তাকে গ্রেপ্তার না করে কেন গুলি করা হলো, উপর্যুপুরি গুলি করা হলো? হ্যাঁ, তো এরকম আপনার যে ঘটনাগুলো আছে সেই জায়গাগুলোতে আপনার মানে একটা সেগুলো বিচারের মধ্যে আনা, হ্যাঁ, তো সেই জিনিসগুলো আপনার করা দরকার। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে যদি আপনার ছাত্ররা দেখে যে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো পালনের জন্য রাষ্ট্র প্রকৃত অর্থেই ব্যবস্থা নিচ্ছে, তাহলে কিন্তু এবং যে ব্যবস্থা নিচ্ছিল এগুলো প্রতিনিয়ত বলা, বলা শুধু না, এটা করার জন্য ধরুন একটা কমিশন গঠন করে দেওয়া যেতে পারে, হ্যাঁ, তার মাধ্যমে হয়তো শেষ করব এই জিনিসগুলোকে নিয়ে যদি একটা কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে আমি মনে করি ছাত্রদের মনে যে অবিশ্বাস এখনো আছে সেটা দূরীভূত হয়ে যাবে এবং জনগণের মনেও আস্থা ফিরে আসবে, ছাত্র সমাজের সাথে রাষ্ট্রের দূরত্ব কমে আসবে এবং এই যে অশুভ শক্তির কথা আপনি বললেন, যারা এর সুযোগ নিচ্ছে তাদের সুযোগ নেওয়ার পথটা বন্ধ হবে। জি, অধ্যাপক ডক্টর মেজর মোহাম্মদ স্যার রয়েছেন, ডক্টর আজম শফিউল আলম ভুঁইয়া স্যার এবং তানভীর সঞ্জয়, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম তিনজন গুরুত্বপূর্ণ অতিথির সঙ্গে। তারা বলছেন বর্তমান যে সংকটটি তৈরি হয়েছে কোটা সংস্কারের আন্দোলনকারীদের কারণে বা তাদের যে দাবি দেওয়া, সেটি কিন্তু মূল দাবিটি পূরণ হয়েছে। এখন নিশ্চয়ই আমাদের যে তিনজন অতিথি বলছিলেন যে সব পক্ষ যদি নিবৃত্ত হয়, সব পক্ষ যদি এই যৌক্তিক যে দাবিটি মেনে নেওয়ার পরও এখন যে একটি বিশৃঙ্খলা চলছে তা সমাধানে একমত হয়ে সামনের দিকে এগোয়, তাহলে কিন্তু বাংলাদেশ আগামীর দিকে সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ যে স্মার্ট বাংলাদেশের কথা বলছে, আমরা সেদিকে নিশ্চয়ই এগিয়ে যাব। সেই প্রত্যাশা শেষ করছি আজকের এখন প্রকাশ। আগামী দিন অন্য কোনো বিষয়ে দেখা হবে। শুভরাত্রি।